হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রতিযোগিতা। তোমাদের প্রতিযোগিতায় আজকের এই মুঘল সাম্রাজ্যের যে ডিক্লাইন অফ মুঘল ডাইনাস্টি, তো তার আহ, দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এই দ্বিতীয় পর্বে আমরা ফারুকশিয়ারের পরবর্তী যারা রয়েছেন, যে রুলার রয়েছেন তাদের ক্ষেত্রে দেখব। তো প্রথমেই বলে রাখি, ফারুকশিয়ারের পরবর্তী যে দুই রাজা ছিলেন তাদের অতটা গুরুত্ব আমরা দিচ্ছি না। যে একজন ওপিয়াম অ্যাডিক্টেড ছিলেন, এখান থেকে তেমন খুব একটা কোশ্চেন আসে না। তো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মুঘল সাম্রাজ্যের পরবর্তী ফারুকশিয়ারের পরবর্তী যে রাজা মোহাম্মদ শাহ ওনাকে রঙ্গিলা রাজা বলা হয়। ওনার রিয়েল নাম ছিল রোশন আক্তার। আর ওনাকে রঙ্গিলা রাজা বলা হয় তার কারণ হচ্ছে উনি ভীষণ পরিমাণে আমোদ আমোদ প্রমোদ আহ্লাদ এগুলোতে গা ভাসাতেন, এবং তার জন্যই ওনাকে রঙ্গিলা রাজা বলা হয়। আর উনি কিন্তু খুব ভালো কত্থক ড্যান্সার ছিলেন, এবং কত্থক ড্যান্সার খুব ভালো হওয়ার জন্য উনি সারাক্ষণ সেই বিষয়ে গা ভাসাতেন। তার ফলস্বরূপ কি হবে, কোনো রাজ্যের রাজা, সেই রাজা যদি আমোদ আহ্লাদ এগুলোর মধ্যে গা ভাসাতে থাকে বা ডান্স প্রোগ্রামে ব্যস্ত হয়ে পড়ে থাকে, তো সাম্রাজ্যের অবস্থা কি হবে? যেটা হওয়ার তো সেটাই হবে। সেটাই হয়েছে, মুঘল সাম্রাজ্যের পতনের দিকে নিয়ে গেছে। তার তার অন্যতম দিক আমরা দেখতে পাচ্ছি, হায়দ্রাবাদ স্বাধীন হয়ে যাচ্ছে, কারণ হায়দ্রাবাদের নিজাম স্বাধীন হতে চাইছে। শুধুমাত্র শুধুমাত্র হায়দ্রাবাদ নয়, আমরা অউধকেও দেখব যে স্বাধীন হয়ে যাচ্ছে বা স্বাধীন হয়ে যাওয়ার জন্য অটোনমাস স্টেট গঠন করছে। সেইটা একটা সাম্রাজ্য কাছে ভীষণ পরিমাণের ক্ষতিকর, যখন কোনো তার স্টেট তার থেকে বাফিকেটেড হয়ে যেতে চাইছে। কিন্তু ইনি মোহাম্মদ শাহ উনি ভীষণ পরিমাণে তা সত্ত্বেও আমোদ প্রমোদে বিশ্বাসী ছিলেন। আর এখানেও আমরা দেখব মারাঠার মধ্যে বাজিরাও ওয়ান, উনি কিন্তু দিল্লি সারাউন্ডিং যে এরিয়া গুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আশেপাশে আঘাত করতে শুরু করছেন। মানে চারিদিক থেকে অন্যান্য আমাদের দেশের মধ্যে যারা রয়েছে তারা ভাবছে বেরিয়ে যাব, না হয় আঘাত করছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ রাজা দুর্বল হয়ে যাচ্ছে বা আমোদ প্রমোদে গা ভাসাচ্ছে। এই যে এখানে তোমাদের আমি উল্লেখ করেছি বাজিরাওয়ের কথা। তারপরে তার পরবর্তী ক্ষেত্রে যে রাজার নাম আমরা উল্লেখ করব, আহমেদ শাহ। এই যে আহমেদ শাহ খুব ছোট সময়কাল, এমন কিছু সময়কাল নয়, বিশেষ কিছু উম বলার কোনো জায়গা নেই, বিশেষ কোনো তার অ্যাক্টিভিটিস নেই। তারপরে আলমগীর ওয়ান, এই আলমগীর টু। তো এনার ক্ষেত্রেও একটাই যেটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে ব্যাটল অফ পলাশি। তো পলাশির যুদ্ধ এনার সময় ঘটেছিল। তো সেইটা এখানে ভীষণ মানে সেই সময় কোন রাজা ছিলেন, তো এইটা ভীষণ পরিমাণের আসে। এটা তোমরা PYQ তে দেখতে পাবে। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাই। পরবর্তী যে রাজা সে হচ্ছে, এটা জাস্ট ক্রোনোলজিক্যালি সাজানোর জন্য এই কিং এর নাম উল্লেখ করা হয়েছে, বিশেষ কিছু বলার নেই। তার পরবর্তী ক্ষেত্রে আমরা শাহ আলম 2 এর কথা বলবো। তো এনার রিয়েল নেম হচ্ছে আলী গুহার। আর এনার ক্ষেত্রে আমরা দেখব বক্সার যুদ্ধ সেই সময় ঘটে, যেটা এনারা হেরে যান, ব্রিটিশ সাম্রাজ্যের জয়ী হয়। এটা তো শুধু উনি একা নন, আরো অন্যান্য কিংরাও হেরে যান। এখানে বক্সার যুদ্ধ, তার সাথে হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ, এই দুটো যুদ্ধ কিন্তু আমরা শাহ আলম 2 এর সময় দেখতে পাবো। তো এই কোশ্চেনটাও তোমরা PYQ তে ভীষণভাবে দেখতে পারবে। আর ইনি হচ্ছেন শাহ আলম 2 এর ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলা, বিহার ও ওড়িশার উনি দিওয়ানি দিচ্ছেন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। WBCS বলো বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে স্টেট সেন্ট্রাল এই কোশ্চেন আসতেই থাকে, তোমরা পাবে। আর ইনি কিন্তু প্রথম কিং যিনি কিন্তু পেনশন গ্রহণ করছেন, মুঘল কিং যিনি ইংরেজদের তরফ থেকে পেনশন গ্রহণ করছেন। তো তার মানে বুঝতে পারছো যে একজন কিং যিনি পেনশন রিসিভ করছেন, তো সেটা কতটা পরিমাণ হানিকারক একটা সাম্রাজ্যের ক্ষেত্রে। সাম্রাজ্যের কিছু অবশিষ্ট না থাকলে এই পর্যায়ে এসে পৌঁছায়। ইংরেজরা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাস করছে। যে রাজ্যের রাজা গ্রাসের পরিমাণ এতটাই তীব্রতার স্বরূপ নিয়েছে যে যে রাজ্যের রাজা তাকেই পেনশন দিচ্ছে ব্রিটিশরা। তো তোমরা বুঝতেই পারছো কিরকম পরিস্থিতি সেই সময় ক্রিয়েট হয়েছে। তো এর পরবর্তী ক্ষেত্রে আকবর টু। আকবর টু থেকে আমরা WBCS এ একটা বহু কোশ্চেন পাই, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছেন? অ্যাকচুয়ালি রাজা উপাধি দিয়েছেন রামমোহন রায়কে আকবর টু। আর সেই সময় হয়েছিল কি, ইনিও তো পেনশন পাচ্ছেন। তো ওনার মনে হয়েছিল যে উনি যে পেনশনটা পাচ্ছেন সেই পেনশনটা ঠিক সঠিক হচ্ছে না বা পাওয়া হচ্ছে না। তাই জন্য রাজা রামমোহন রায়কে উনি বিদেশে পাঠিয়েছিলেন যে আর্জি করার জন্য। অ্যাকচুয়ালি যারা এখানে সাম্রাজ্য চালাচ্ছে তারা তো এখানে রয়েছে। ওনার মনে হয়েছিল যে এখান থেকে যদি হায়ারকিতে যাওয়া হয়, সেখানে গিয়ে যদি অ্যাপিল করা হয়, তাহলে সেটার হয়তো আরো সুব্যবস্থা হবে বা পেনশনটা বাড়বে। তাই জন্য উনি এখান থেকে রাজা রামমোহন রায়কেই পাঠিয়েছেন। এবার রাজা রামমোহন রায়কে সিলেকশনটা কেন? সেই সময় মানে তোমাকে মনে রাখতে হবে 1806 থেকে 1837 ওই টাইমের কথা। তো সেই সময় ইংরাজি ভাষা জানে এইরকম ব্যক্তির সংখ্যা ভীষণ কম। রাজা রামমোহন রায় তাদের মধ্যে স্বনামধন্য একজন ব্যক্তি যিনি এই ইংরাজি ভাষা জানেন। তো এবার সেই জন্যই রাজা রামমোহন রায়কে উনি বলেন ওনার হয়ে সেই আপিলটা করতে। এবার রাজা রামমোহন রায়ও দেখেন যে সেই সময় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পর আরো অন্যান্য বিষয় বন্ধের জন্য এখানকার যে যারা রয়েছেন তারা সেইভাবে কর্ণপাত করছে না। তার কারণ তারা দেখছে যে আমরা এসছি বিজনেস করতে, আমরা বিজনেস করব চলে যাব। তো তার মাঝে আবার এদের মধ্যে ধর্ম নিয়ে মতভেদ তৈরি করা বা সেইভাবে একটা লোক সৃষ্টি করা, কলহ তৈরি করা তো ওনারা চাননি। কারণ ওনাদের কাজ বিজনেস করা। তাই জন্য ওনারা সেই বিষয়ে আর বিশেষ কিছু কর্ণপাত করতে চাইছিলেন না। তো রাজা রামমোহন রায় ভেবেছিলেন যে আমরা যদি আরো উঁচু জায়গায় গিয়ে কিছু বলি তো সেক্ষেত্রে হয়তো ভালো হবে। সেই জন্য উনিও রাজি হন যে ওনার পেনশনের কথা বিদেশে গিয়ে বলার জন্য। এবং আকবর টু এই উপাধি রাজা রামমোহন রায়কে দেয়। এবার এই আকবর টু এর সময় আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে মুঘল কয়েন সেই সময় বন্ধ হয়ে যাচ্ছে। মুঘল কয়েন বন্ধ হওয়া মানে কোনো সাম্রাজ্য যে চলছে সেই সাম্রাজ্যের যে কয়েন, সেটা তো তার প্রভাব প্রতিপত্তি তার জৌলুসের একটা পরিচয়, তার প্রমাণ দেয় যে তার তৈরি কয়েন সেই সাম্রাজ্যের বা সেই রাজার তৈরি কয়েন সেই সাম্রাজ্যের প্রচলন করছে। এবার সেই রাজার কয়েনই যদি বন্ধ হয়ে যায় তার মানে কতটা পরিমাণ অধঃপতন ঘটলে সেই রাজ্যের এইরকম সৃষ্টি হয় সেটা তো বোঝাই যাচ্ছে। তো সেই কয়েনেরও এখানে বন্ধ হতে থাকে। তার মানে বুঝতেই পারছো কতটা অধঃপতন করছে। তো আকবর টু এর এখান থেকে এই রাজা রামমোহন রায় কে দিয়েছিল মানে রামমোহন রায়কে রাজা উপাধি। তো এই কোশ্চেনটা প্রচুর পরিমাণের আসে। এটা
তোমরা দেখবে WBCS এর খুব ফেভারিট কোশ্চেন পিএসসির জন্য। এরপর নেক্সট হচ্ছে বাহাদুর শাহ 2। এনার সময়তেই মুঘল সাম্রাজ্যের পুরোপুরি পতনটা ঘটে যাচ্ছে, আর উনি মারা গিয়েছিলেন 1862। রেঙ্গুনে উনি মারা যান। অ্যাকচুয়ালি বাহাদুর শাহ 2 উনি যে ছিলেন, উনি সেই সময় আমরা একটা উল্লেখযোগ্য হচ্ছে 1857 সালের বিদ্রোহ। তো এই যে রিভোল্ট অফ 1857 এনার এই সময়ের কথা না বললেই নয়। তো এনাকে সেই বিদ্রোহের একটা মুখ হিসেবে, মানে রিভোল্ট অফ 1857 এর মুখ হিসেবে গণ্য করা হয়েছিল। এমন নয় যে উনি মাঠে নেবে যুদ্ধ করছেন বা কিছু, বা কোনো কিছু পরামর্শ দিচ্ছেন। ওনাকে জাস্ট মুখ হিসেবে গৃহীত করা হয়েছিল, যাতে যুদ্ধটা করা যায় বা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, আদার্স কিছু নয়। আর সেই সময় ওনাকে মুখ হিসেবে গণ্য করার জন্য মুঘল যারা মুসলিম যারা কমিউনিটি বিলং করতেন, তো তারা ভীষণ পরিমাণের খুশি হয়েছিলেন, কারণ ওনারা ভেবেছিলেন যে মুঘল ঐতিহ্য ফিরে আসবে, মুসলিম একটা প্রচুর পরিমাণের ঐতিহ্য ফিরে আসবে, মুসলিম কমিউনিটিদের খুব ইয়ে হবে। কিন্তু সেই সময় এইবার এই যে 1857 রিভোল্টটা সাকসেসফুল না হওয়ার পিছনে আরো একটা ব্যাপার হচ্ছে, এই 1857 পর্যন্ত যারা হিন্দু রয়েছে তারা অনেকাংশেই ইংলিশ শিখেছে, কারণ সেই সময় পার্সি ভাষার প্রচলন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যখন বিদেশিরা প্রচুর পরিমাণে এসে যাচ্ছে, তো সাম্রাজ্যের যখন ধীরে ধীরে অন্য হাতে চলে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেই সাম্রাজ্যের যখন আমরা কয়েন পর্যন্ত উঠে যাচ্ছে, তো সেই সাম্রাজ্যেরও ভেতরের অফিসিয়াল কাজের যে রদবদল ঘটবে, ভাষারও পরিবর্তন ঘটবে, কারণ সেই ভাষার মিশ্রণ তো ঘটবেই এবং অনেক কিছুরই মিশ্রণ ঘটবে। সেই সময় আমরা দেখি ইংরাজি ভাষার প্রচলন ঘটছে। তো সেই সময় যেসব হিন্দুরা ইংরাজি শিখেছে, তো তারা ভাবছে কি যে এখন সেইভাবে প্রচলন না হোক বা এইভাবে এইভাবে মুঘল সাম্রাজ্য ফিরে না আসুক। তো সেই জন্য যারা ইংরাজি শিক্ষিত হিন্দু যারা ছিলেন, তারা কিন্তু এই 1857 রিভোল্ট অফ 1857 এর পক্ষপাতী কিন্তু খুব একটা বেশি ছিলেন না। তার জন্য ওনারা খুব একটা পক্ষপাতী ছিলেন না। তার এটাও একটা অন্যতম কারণ যে সব জায়গায় সাপোর্ট পাওয়া যায়নি। তো যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে অন্য চ্যাপ্টারে আরো ভালোভাবে ডিটেলসে বোঝা যাবে। ইনি ক্যাপটিভেটেড হচ্ছেন এবং রেঙ্গুনে মারা যাচ্ছেন এবং মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে। এখানটা তোমরা পড়ে নেবে, ভালোভাবে বুঝতে পারবে। আর আমার এই ক্লাসটার এই পুরো যে পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং আমার ফেসবুক পেজের লিংকও রয়েছে। তোমরা গিয়ে ফলো করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এই পিডিএফটার তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।